সংসদে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পাস, কাল থেকে বাস্তবায়ন। নীতি সুধার ১০% রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি। জামায়াতের নামে বেনামে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ, মন্তব্য তথ্য উপদেষ্টার। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা মামলায় ইনুর ১০ বছরের জেল। চট্টগ্রামে ৬ হত্যায় হাসান নোফেল সহ ২২ জনের বিচার শুরুর আদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। বড় ধরনের রদবদল ছাড়াই পাশ হলো জাতীয় বাজেট, কাল থেকে হবে কার্যকর। বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে পাশ হয় বিএনপি সরকারের প্রথম বাজেট। আর এর মধ্য দিয়ে দেশের অর্থনীতির রূপরেখা চূড়ান্ত হলো। কর অব্যাহতি সহ কয়েকটি শুল্ক কাঠামোতে আংশিক পরিবর্তন করা হয়েছে। আর মধ্যবিত্তদের স্বস্তি দিতে করমুক্ত আয় সীমা বাড়ানো হয়েছে ২৫,০০০ টাকা। মনিরুল ইসলামের প্রতিবেদন। আপনারা জানেন মাননীয় স্পিকার, বাজেট উপস্থাপনের পরপরই সংসদে সরব হয় বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ, রাজস্ব আহরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। আলোচনা শেষে কণ্ঠভোটে পাশ হল বিএনপি সরকারের প্রথম বাজেট। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বিল উত্থাপন করার পর কণ্ঠভোটে তা পাশ হয়। অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল ২০২৬ সংসদে পাশ করা হোক। নির্দিষ্টকরণ বিল ২০২৬ সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল ২০২৬ সংসদে পাশ হলো। আর এর মধ্য দিয়ে শুরু হলো নতুন অর্থ বছরের যাত্রা। আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো আয় ব্যয়ের সরকারি পরিকল্পনা। এরপর শুরু হবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অনুমোদিত বরাদ্দের উন্নয়ন ও পরিচালন কার্যক্রম বাস্তবায়ন। ২৬-২৭ অর্থ বছরের পরিচালন উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭৪৮,৯১,৬২,হাজার টাকা। বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে থাকছে না বাধ্যতামূলক টিন। কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত আগাম কর প্রত্যাহার সহ শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশের ওপর বিদ্যমান ২০% কর হার বহাল রাখা হয়েছে। এছাড়া জমি ও ফ্ল্যাটের প্রকৃত মূল্য প্রদর্শনের নতুন বিধান বাতিল করা হয়েছে। সোনা বিক্রিতে মূলধনী কর ১৫% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের আমদানি শুল্কে রেয়াত দেয়া সহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং শিল্প খাতের কর সুবিধায় সংশোধন আনা হচ্ছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কর হার ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। তবে ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল এই বাজেট বাস্তবায়নের সফলতা নির্ভর করবে রাজস্ব আহরণ, ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের উপর। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির অবস্থান বহাল রেখে ২০২৬-২৭ অর্থ বছরে প্রথম নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুধার ১০%ই রাখা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথমার্ধের এই মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি ঘোষণা করেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান সহ ডেপুটি গভর্নর ও শীর্ষ কর্মকর্তারা। নীতি সুধার অপরিবর্তিত রাখার পাশাপাশি বেসরকারি খাতে ঋণের স্থবিরতা কাটিয়ে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি আনতে শিল্প, কৃষি এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা খাতের জন্য ৬০,০০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ পাশ হয়েছে। নতুন এই আইনের মাধ্যমে ১৮৬৭ সালের প্রায় ১৫০ বছরের পুরনো প্রকাশ্যে জুয়া আইন রহিতকরণ করা হয়েছে। আইনে সব ধরনের জুয়া, বাজিকর, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সি সহ মোট ২৪ ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী ১৪ ধরনের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। গেল ২৩ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। পরে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পর আজ বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষাঙ্গিক বিষয়ে যুগোপযোগী করিয়া নতুনভাবে বিধান প্রণয়নের লক্ষ্যে আনিত বিল জুয়া প্রতিরোধ বিল ২০২৬ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এবার গণতন্ত্র সুসংহত করার পালা। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আগামীকাল ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিক। বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হচ্ছে এবার। সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলাম, যেখানে জুলাই হত্যাকাণ্ডের বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান সহ নানা দাবি তুলে ধরে দলটি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই সময় গণভোটে ৭০% রায়ের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইমদাদুল হক খানের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে দলটির শীর্ষ নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ তার কঠিন জবাব দেবে। প্রয়োজনে আরেকটি গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সরকার কেন ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে যে তারা গণরায়কে উপেক্ষা করেছে, গণরায়কে অস্বীকার করেছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় এসেছে, একটি রায় বা একটি অগ্রগতি, সামান্য অগ্রগতি মামলা তারা করতে পারে না। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান দাবি হতে হবে গণভোটের গণরায় বাস্তবায়ন। ৩৬ দিনের মাসব্যাপী কর্মসূচির প্রধান দাবি হবে গণভোটের গণরায় জুলাই সনদে বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। বিএনপির কিছু গুপ্ত নেতা অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে জাতীয় নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছে দাবি করে তিনি বলেন, গণভোটের ৭০% রায়ের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। ঐক্যমত্য কমিশনের সবকটা প্রস্তাবে উইদাউট এনি নোট অব ডিসেন্ট, কোন নোট অব ডিসেন্ট ছাড়া সেখানে প্রায় ৭০% মানুষ হ্যাঁ বলেছে। তার অর্থ হলো আপনার ওই নোট অব ডিসেন্ট যে দিয়েছেন ওটা ৭০% মানুষের ভোটে নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে, ওটার আর কোনো মূল্য নাই। সংবাদ সম্মেলনে 3 দফা কর্মসূচিও তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল। জুলাইয়ের খুনিদের এবং মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করতে হবে। মাস ব্যাপী আমরা জামাত ইসলামী এবং 11 দলের ঘোষিত কর্মসূচিতে ফ্যাসিবাদ বিরোধী জনতা ইনশাআল্লাহ রাজপথে মুখর থাকবে। স্বাধীনতা যুদ্ধ ইস্যু অনেক আগেই সমাধান হয়ে গেছে বলেও এ সময় দাবি করেন গোলাম পরোয়ার। মীমাংসিত ৭১-এর ইস্যুকে নিয়ে এসে জাতির মধ্যে আরেকটা কনফিউশন তৈরি করে।
এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ কোনো নামে রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, আদালতের নির্দেশনার বাইরে দলটির কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কোনো কোনো গণমাধ্যম তা মানছে না জানিয়ে সংবাদ মাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশিন ঠেকিয়েছে বিজিবি। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোন নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ৩ অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ ৬ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ডক্টর হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নফেল সহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। মুদাসির আলীর প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এতে ৩ অভিযোগে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়, যা একই সঙ্গে কার্যকর হবে। বাকি ৫ অভিযোগে খালাস পান ইনু। ভিডিও দেখে আন্দোলনকারীদের শনাক্তকরণ, ১৪ দলীয় জোটের সভায় আন্দোলনকারীদের জামায়াত জঙ্গি ট্যাগ দেয়া এবং হাসিনাকে কারফিউ জারি সহ ছাত্র জনতার উপর কঠোর হতে উস্কানি দেওয়ার অভিযোগে ইনুকে সাজা দেয়া হয়। ২টি অভিযোগে তার ১ লাখ টাকা করে জরিমানাও হয়েছে। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় একে প্রহসনের বিচার হিসেবে উল্লেখ করেছেন হাসানুল হক ইনু। এ রায়ে অসন্তোষ জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। তিনি বলেন, জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনার মতো ইনুরও দায় রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এই দায়টা আসে ঠিক একই রকম দায় হাসানুল হক ইনুর বিরুদ্ধেও বর্তায়। এ রায়ে হতাশা প্রকাশ করেছে আসামি পক্ষ। আমরা এখনো পূর্ণাঙ্গ রায় হাতে পাইনি। পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা মামলার যিনি অভিযুক্ত তার সাথে পরামর্শক্রমে এবং আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে রায়কে প্রত্যাখ্যান করেছেন ইনুর স্ত্রী। ইউনূস সরকার ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। এদিকে একই ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম সহ ৬ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন। ৬ আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এ মামলায় মোট আসামি ২২ জন। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ইসলামী শিক্ষাকে গুরুত্ব দিয়ে মানোন্নয়নে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, ইসলামী শিক্ষার্থীদের সব বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। পরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী। প্রিভিয়াস গভর্নমেন্ট আওয়ামী লীগ মাদ্রাসার শিক্ষকদেরকে অ্যাপয়েন্টমেন্টই দেয়নি, আটকিয়ে রেখেছিল। ভালো কথা, কিন্তু তারা তো বোঝা উচিত ছিল যে আমাদের বাজেটের টাকাটা অ্যালোকেশন করা দরকার। আমরা অন্যান্য জায়গাতে ১০০ কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন।
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বাংলাদেশ টেলিভিশনে প্রথম ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। সহকর্মীরা জানান, প্রচার বিমুখ এই শিল্পীর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়। MR আসাদের রিপোর্ট। মঙ্গলবার সকাল 10:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বহুমুখী প্রতিভার অধিকারী মুস্তফা মনোয়ারের মরদেহ। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই অধীর হয়ে অপেক্ষা করছিলেন সহকর্মীরা। ভালোবাসার ফুলে ফুলে ভরে ওঠে চিরচেনা বন্ধুর কফিন। গুণী এ শিল্পীর চলে যাওয়া মানতে পারছেন না কেউই। সহকর্মীরা জানান, সহজ সরল আর অনাড়ম্বর জীবনযাপন করতেন মুস্তফা মনোয়ার। তার শূন্যস্থান খুব সহজে পূরণ হবে না। এরকম একজন মানুষকে আমরা বাংলাদেশ আসলে ধারণ করতে পারিনি, আমরা তাকে মূল্য দিতে পারিনি। আমাদের বহু কাজ তার থেকে পাওয়ার কথা ছিল। তিনি জীবনে কোন রকম সময়কে অবহেলা করেননি। নাটকের ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে এবং শেষের দিকে তার পাপেটের ক্ষেত্রে তিনি নিজেকে উৎসর্গ করে দিয়ে গেছেন। আগামী প্রজন্মকে শিল্পের অনুরাগী করতে আজীবন সচেষ্ট ছিলেন তিনি। নিজেকে রাখতে পেরেছিলেন বিতর্কের ঊর্ধ্বে। মোস্তফা সাহেবের উল্লেখযোগ্য দুটি নাটক বলতে হয়। একটি হলো মুখারমণি বশীকরণ, সেটা পাকিস্তান আমলে, আর উনি পরে করলেন রক্তকরবী। সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেলে 12টার পরে উনি সেট লাগাতেন, উনি সেটের ডিজাইন করতেন, তারপরে শুটিং হতো। খুব অল্প সময় উনি শুটিং করতেন, কিন্তু উনি খুব পারফেকশনিস্ট ছিলেন, নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করতেন। তার কাছ থেকেই শিখেছিলাম কি করে টেলিভিশন নাটকের কাজগুলোকে একটা বড় পরিসরে নিয়ে যাওয়া। শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় তার দ্বিতীয় নামাজে জানাজা। এরপর রাজধানীর বনানীতে চিরনিদ্রায় শায়িত হন শিল্পী মুস্তফা মনোয়ার। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মহানগর পুলিশের একার পক্ষে প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমদ। সকালে তেজগাঁওয়ে AI ক্যামেরা দিয়ে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। AI ক্যামেরার মাধ্যমে 1,500 যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর 19টি স্থানে এই কার্যক্রম চালু হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও দুর্ঘটনা প্রবণ পয়েন্টগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ক্যামেরা স্থাপন করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসাবে শপথ নিতে পারবেন না। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে রায় দেন। জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির জানান, চট্টগ্রাম 4 আসনে এখন নতুন করে নির্বাচন হবে কিনা সে বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশে জানা যাবে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, কাল থেকে বাস্তবায়ন। নীতি সুধার 10% রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি জামায়াতের, নামে বেনামে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ, মন্তব্য তথ্য উপদেষ্টা। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা মামলায় ইনুর 10 বছরের জেল। চট্টগ্রামে 6 হত্যায় হাসান নৌফেল সহ 22 জনের বিচার শুরুর আদেশ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।